সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, অনুষ্ঠানে আমরা সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করব। আমাদের সঙ্গে পর্যালোচনা স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, আজ জমা দেওয়া হতে পারে। মেট্রোর বিয়ারিং প্যাড আবার খুলে পড়ল, একজন নিহত। দৈনিক আমার দেশ, ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজ, জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব, ট্রেনে ব্যাগে মিলল 8 পিস্তল, নাশকতায় ব্যবহারের শঙ্কা, আনা হয়েছে ভারতের 24 পরগনা থেকে। গণভোট ও পরিষদে পাশ হলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, জোটবদ্ধ নির্বাচনে নিজ প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, খুলে পড়ল মেট্রোর বিয়ারিং প্যাড, পথে প্রাণ গেল যুবকের, সমকালের সংবাদ। দৈনিক ইত্তেফাক, প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, ব্যাংক ইন্স্যুরেন্সে আস্থা ফিরবে বিমায়, দুর্বল ব্যাংক অংশ নিতে পারবে না, আর্থিকভাবে সুস্থ দক্ষ ব্যাংক কার্যক্রমে যুক্ত হবে না। ইনকিলাব, মাকসুদ কমিশনে ডুবছে পুঁজিবাজার, তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত, মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ইউনুস পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রধান বৈঠক, বাণিজ্য প্রতিরক্ষা আঞ্চলিক স্থিতি জোরদারে একমত দুই দেশ। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন, কারাবন্দী 15 সেনা কর্মকর্তা। আরপিওর একটি ধারা সংশোধন নিয়ে ইসিতে বিএনপির আপত্তি। ফার্মগেটে ব্যস্ত দুপুরে থেমে গেল জীবন। বাংলাদেশ প্রতিদিন, জীবন মৃত্যুর জুয়ায় বাংলাদেশিরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে প্রস্তুত, বাড়ি আসছে গাড়ি, ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, স্মরণকালের বিশাল সংবর্ধনা প্রস্তুতি। দৈনিক কালবেলা, কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন, খুলে পড়ল মেট্রোর বিয়ারিং প্যাড, প্রাণ গেল পথচারী যুবকের। মানবজমিন, মেট্রো রেল বন্ধ, চরম ভোগান্তি, ঐক্য জোর মনোনয়ন বঞ্চিতদেরও মূল্যায়ন করা হবে, তারেক রহমান। দেশ রূপান্তর, মেট্রো রেলের নির্মাণ ত্রুটি, জোটের প্রতীকে ভোট চায় বিএনপি। বণিক বার্তা, থার্ড টার্মিনালের ধীরগতি, চলমান বন্দর বিদেশিদের দিতে তোড়জোড়, বিয়ারিং প্যাড খুলে পড়ার বিরল ঘটনা বারবার ঘটছে ঢাকা মেট্রোতে। ডেইলি স্টার, মেট্রোর সেকেন্ড প্যাড ফল রিংস অ্যালার্ম, রেলি বিহাইন্ড দি চোজেন ফর ফেস কনসিকুয়েন্সেস, তারেক ওয়ার্নস গ্রাসরুটস লিডার্স। জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন, কমিশন মে আস্ক গভর্নমেন্ট টু ইস্যু অর্ডার। নিউ এজ, নো এন্ড টু ক্রাই ফর জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইয়েট, বিএনপি মুভস টু ফর্ম ব্রড পোলস অ্যালায়েন্স। মোটা দাগে এই ছিল সংবাদ। আমরা একটু মেট্রোটা দিয়ে শুরু করতে চাই। গতকালকে ফার্মগেটে মেট্রো বিয়ারিং প্যাড খুলে একজনের মৃত্যু হয়েছে। আলোচনা হচ্ছিল যে গত সরকারের বিশাল বিশাল অবকাঠামোগত যে উন্নয়ন, গণতন্ত্রকে ঢেকে রেখে অবকাঠামো উন্নয়নের যেই বাণী, সেটি এখন দেখা যাচ্ছে যে আমাদের বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয় যে এখানে কার্য বিষয় নানান ধরনের অনিয়মের অভিযোগও ছিল পুরো 17 বছর জুড়েই? দেখেন, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, প্রথম হচ্ছে দুঃখজনক, এরপর হচ্ছে এই বিষয়গুলি নিয়ে একটু ভাবা দরকার যে একই স্থানে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল, এবং দ্বিতীয়বার প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। একজন যুবক, এই যে বিয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে, তাহলে কি নির্মাণজনিত ত্রুটির কোনো বিষয় ছিল? এটি দেশ রূপান্তর, তো এই প্রশ্নটা তো থেকে যাচ্ছে, এবং একই জায়গায় যখন ঘটনাগুলো ঘটছে তখন এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের এই ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। আর বিশেষ করে এই যে উন্নয়নের কথা বলে যে ঘটনাগুলি একের পর এক যে কাজগুলো হয়েছে, এবং সেখানে যে দুর্নীতিটা হয়েছে, এবং সেই দুর্নীতিটা শুধুমাত্র যে ব্যবসায়ীরা করেছেন তা না, আমলারা করেছেন, ব্যবসায়ীরা করেছেন, এবং সাপ্লায়াররাও করেছেন।
সাপ্লাই, এই যে নাট বল্টু বা অন্যান্য জিনিসের যে সরবরাহ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কি ঠিকমতো কাজ মানে তারা কাজ করেছেন? এইখানে তো আমার যেটা মনে হচ্ছে যে সামগ্রিকভাবে বিষয়গুলোকে ভেবে দেখা দরকার। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে ইদানিং নাশকতা শব্দটা চালায় নিয়ে আসে নীতি নির্ধারণ। নাশকতা, ষড়যন্ত্র। হ্যাঁ, এই জায়গাটার থেকে মানে আমরা কি জাতি মুক্তি পাবো না? যে কোনো ঘটনা ঘটলে স্পষ্ট করে বলা উচিত যে আমরা বিষয়টা দেখছি, কিন্তু দেখার আগেই 2-3টা লাইন বলে ফেলেন যে নির্মাণ ত্রুটি না নাশকতা। এত কথা বলার দরকার কি? আমরা দেখছি যে কিভাবে ঘটনাটা ঘটছে। নূর, এমনই মনে হচ্ছে যেটি আমরা শেখ হাসিনার আমলে নির্বাচনকে সামনে রেখে মেট্রো রেল তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছিল, আমি যদি ভুল না করি। তো সেইটা পরবর্তীতে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সেটি আসলে ফিজিবিলিটি স্টাডি করেছে কিনা, যেটা আসলে আজকে 1 বছর পরে দাঁড়িয়ে আমি কিন্তু পুরানা মানে যারা ক্ষমতায় ছিলেন সেই পাপীদের কথা মনে করতে চাই না। আমার কথা হচ্ছে আমরা 1 বছর সময় পেয়েছি, আমরা কেন এই নির্মাণ ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে কেন আমরা খেয়াল করিনি? কেন প্রতিদিন এই ধরনের জিনিস রক্ষণাবেক্ষণ বা এগুলোর পর্যবেক্ষণ এই কাজটি কেন হচ্ছে না? কারণ এইটি তো এমন না যে 50 কেজির একটা বেয়ারিং প্যাড হঠাৎ করে লাফ দিয়ে মানে পড়ে গেছে। এটা নিশ্চয়ই আস্তে ধীরে এটা হয়েছে। আর নির্মাণ কাজের জটিলতার কারণে বা নির্মাণ কাজের ত্রুটির কারণে যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে তো আমাদেরকে অবশ্যই এগুলি পুনরায় আমাদের বিবেচনা করতে হবে যে এই লাইনগুলি, কারণ মনে রাখতে হবে আমাদের দেশে কিন্তু এই মেট্রো লাইনটা অধিকাংশ জায়গায় গেছে জনবহুল এলাকায়, যেখানে প্রচুর মানুষের যাতায়াত। সুতরাং নিচে দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া। সুতরাং এইখানে নিরাপত্তার বিষয়টাকে আরও বেশি করে দেখতে হবে। আর শুধুমাত্র ক্ষতিপূরণের ঘোষণা দিয়ে আসলে মানুষের জীবন কিন্তু ক্ষতিপূরণ করে সম্ভব না। আমাদের নীতি নির্ধারকরা আরেকটু যদি সতর্ক হয়ে শব্দ চয়নগুলি করেন, তাহলে মনে হয় জনগণের ব্যথাটা আরও কমবে। আমরা একটু অন্যদিকে যাই, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া একটু যেতে চাই। যুগান্তরে একটি সংবাদ রয়েছে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন, কারাবন্দী 15 সেনা কর্মকর্তা, তবে তাদের মামলার তারিখ পরিবর্তন হয়েছে। এটি আসলে গুম অনুসন্ধান যে কমিশন, তারা যথেষ্ট পরিমাণ এবং এটি বাংলাদেশে একটি প্রথম ঘটনা যে সেনা কর্মকর্তাদের আসলে এই ধরনের অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশনের মুখোমুখি হতে হলো। এই যে তারিখ পেছাচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? কারণ সামাজিক মাধ্যমে এটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা হয়েছে, এর আগে হয়েছে। দেখেন, গুম কমিশন গঠন হওয়ার পর আজ অবধি আমাদের কমিশনের তরফ থেকে আমরা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব মানে প্রতিটি সেকেন্ডকে আমরা কাজে লাগিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে চেয়েছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যেই সমস্ত জায়গায় মানুষ, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু আমরা গত 10-15 বছর ধরেই শুনছি যে ঘটনাগুলি ঘটছে। এখন আমাদের সামনে একটার পর একটা দালিলিক প্রমাণ আমরা হাজির করছি। যেমন ধরুন যে 3 ফিট 3.5 ফিট জায়গায় একটা মানুষকে রাখা বা 3 ফিট বাই 4 ফিট একটা জায়গায় মানুষকে রাখা, এই জিনিসগুলি তো আমরা কখনো ভাবিনি। এটা আমরা সামনে নিয়ে আসতে পেরেছি। আমরা কখনো ভাবিনি যে এইভাবে মানুষকে গুলি করে তারপরে নদীতে ফেলে দেওয়া হয় পেট কেটে। এইটা আপনার নারায়ণগঞ্জের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, কিন্তু এটা যে ধারাবাহিকভাবে চলছিল এবং এটার জন্য যে স্পেশাল লোক ছিল, এটার জন্য যে স্পেশাল নৌকা ছিল, এইটা কিন্তু আমরা এইভাবে ভাবিনি। আমরা ভেবেছি যে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এত সিস্টেমেটিক ওয়েতে এটা কিন্তু আমাদের ভাবনায় ছিল না। আপনি অবাক হয়ে যাবেন যে সাবেক সেনা প্রধান একটা কথা বলেছেন, খেয়াল করেছে আইকিবি, ইকবাল করিম ভূঁইয়া, যে 2জন সামরিক অফিসার র্যাব থেকে চলে এসে আশ্রয় চেলেন মাতৃ সংগঠন মানে সংস্থায়। আমরা দেখলাম যে ওই 2জন কিন্তু লিখিত দিয়েছেন যে তারা কেন র্যাব থেকে বেরিয়ে এসছেন, এবং সেই দালিলিক প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। আজকে যারা মনে করছেন যে এই বিচার কাজটি পুরাপুরি একটা বাহিনীকে দোষারোপ করে হচ্ছে, বিষয়টা কিন্তু সেটা না। কোনো বাহিনী, রাষ্ট্রের কোনো বাহিনীর তার নিজস্ব আইন বলেন, সংবিধান বলেন, দেশের প্রচলিত আইন বলেন, এর কোনোটার মধ্যেই কিন্তু তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই অপরাধ যদি করে থাকেন। এখন পর্যন্ত যেহেতু আদালতে অপরাধ প্রমাণিত হয়নি, আমি
সম্ভাব্য অপরাধী ধরি কথা বলবো, যে যাদেরকে আমরা এখন পর্যন্ত চিহ্নিত করেছি অনেকভাবে বিচার বিশ্লেষণ করে অনেক সতর্কতার সাথেই তাদের কে আমরা চিহ্নিত করেছি। এবং আপনি অবাক হয়ে যাবেন, এই ক্ষেত্রে আমরা তথ্য যেমন সংগ্রহ করেছি, দালিলিক প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছি, আমরা এটাও জানার চেষ্টা করেছি যে সেনাবাহিনীর ভিতরেও তো তদন্ত হয়েছিল, তাদের বক্তব্যগুলো কী ছিল, সেখানে তাদের ফাইন্যান্স কী ছিল। আমরা নানানভাবে চেষ্টা করে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছেছি যে এই ঘটনাগুলি এইভাবে এদের দ্বারাই সংঘটিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সময় যেমন আমাদের অনেক কিছু পজিটিভ দিক উন্মোচন করে, আবার এমনও কিছু বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যেটা চূড়ান্ত অর্থে মিথ্যা বা এক ধরনের ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা বা প্রশ্নবিদ্ধ করার জন্য চালানো হয়। সুতরাং আমি ওই জায়গা নিয়ে আলোচনায় যেতে চাই না। তবে আমি একটা জায়গায় খুব স্পষ্ট করে বলতে চাই, যেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছেছি এটা বিচার করতেই হবে। এই 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 অপরাধীদের, এই অপরাধ এবং এই অপরাধীদের বিচার ছাড়া এদের দায় মুক্তির কোনো সুযোগ আসলে থাকবে না। সেটা রাজনৈতিক সরকার বলেন, আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বা অন্য কোনো সরকারও যদি আসে, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার তাদের কোনো না, এদেরকে দায় মুক্তি দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। কারণ মনে রাখতে হবে যে অপরাধটা কিন্তু মানবতা বিরোধী অপরাধ, এবং সেটা যদি বাংলাদেশে বিচার ফেল করে, বিচার করতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু এটা আরো অনেক দূর পর্যন্ত গড়ায় যাবে। সুতরাং এইটা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকার দরকার নাই। হ্যাঁ, সময় ক্ষেপণ হতে পারে, আমি আবারও বলি, নানান কৌশলে সময় ক্ষেপণ হতে পারে, কিন্তু বিচার হবে না এইটা ভাবার কোনো কারণ নেই। বরং আজকে আইসিসি বাংলাদেশে যদি এই ট্রায়াল করতে ব্যর্থ হয়, তাহলে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। এই অপরাধ, আবারও বলি, এটা মানবতা বিরোধী অপরাধ, এবং এই অপরাধীদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমি একটু এই অপরাধের সাথে আরেকটু বিষয়, দুটি যে নির্বাচনগুলো হয়েছে এর আগে, সেই নির্বাচনের সঙ্গে যুক্ত প্রধান নির্বাচন কমিশন দেশকে আটক করেছে, কিন্তু এই নির্বাচন বাস্তবায়নে যারা সহযোগিতা করছে বিভিন্ন বাহিনী, তাদের তো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে কি দুই একজনকে দায়ী করে একটা বৈষম্য হচ্ছে কিনা আইন প্রয়োগে? দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা সাদা চোখে যদি আমরা দেখি, প্রথম এবং প্রধানত দায়িত্ব তারাই, নির্বাচন কমিশন। কিন্তু এইটা এক্সিকিউট যারা করেছেন তারাও দায় এড়াতে পারেন না। কিন্তু মনে রাখতে হবে যে পুরা প্রক্রিয়াটাকে মানে অনুসন্ধান করে বের করে নিয়ে আসা, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে গত 15 বছরে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা সংস্থাগুলি বলেন, এদেরকে এমনভাবে ব্যবহার করেছে যে এই প্রক্রিয়ার বাইরে খুব বেশি সংখ্যক মানুষ থাকতে পারেনি, এমনভাবে এই প্রক্রিয়াগুলি চলেছে। আমি বলবো না যে মেজরিটি, তবে বেশ অনেক মানুষ জড়িয়ে গেছে। ফলে এইটাকে জট খুলে বের করে আনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমি আশাবাদী যে এটা অবশ্যই শুধুমাত্র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বা নির্বাচন কমিশনের সদস্যদের উপর দিয়ে দায় যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তবে রেসপন্সিবিলিটি তো তাদের আছেই, যারা এক্সিকিউট করেছেন সেইটা বিভিন্ন বাহিনী বলেন, তারপর সরকারি আমলা কর্মচারীরা যেভাবে করেছেন। কারণ আমরা তো জানি যে কিভাবে টাকার বস্তা বিতরণ হয়েছে, এবং যারা এমপি ক্যান্ডিডেট তারা কিভাবে আবার গোয়েন্দা সংস্থারে টাকা দিয়েছে। নানান গল্প কাহিনী তো আছে, সত্য মিথ্যা নানানভাবে আছে, এবং এগুলি একদিন না একদিন উদ্ঘাটন হবে। কারণ মনে রাখতে হবে 15টি বছর জাতির জীবন থেকে খসে পড়ে গেছে, ধ্বংস করা হয়েছে। সুতরাং এটার বিচার হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। যে পুলিশ কমিশন গঠন হচ্ছে, সেটি নিয়ে আসলে মাঠ পর্যায়ে বেশ ক্ষোভ রয়েছে, কারণ কর্মরত প্রতিনিধি আসলে কমিশনে নাই। এর ফলে সেটি আসলে যে কার্যকর প্রক্রিয়া সেটি ব্যাহত হবে কিনা? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার একেবারে ব্যক্তিগত চিন্তা, যে একটা কমিশন যখন গঠন করা হবে, সেখানে যেমন অবসরপ্রাপ্তদের যুক্ত করতে হবে, বিভিন্ন প্রফেশনাল লোকজনকে যুক্ত করতে হবে, পাশাপাশি যারা ফিল্ডে এখন কাজ করছেন তাদের প্রতিনিধিত্ব বাদ দিলে পূর্ণাঙ্গতা পাবে না। তবে সেই কারণ এটা এই জন্য বলছি যে আমাদের মনে রাখতে হবে যে গত 15টি বছর সব জায়গায় কিন্তু আমরা সিস্টেম লস বলেন, আর এটার কি বলবো, নৈতিক অবক্ষয় বলেন, মানে নীতি নির্ধারকদের যখন নৈতিক অবক্ষয় হয়ে যায়,
তখন মাঠে যারা কর্মরত তাদের অবস্থা আমরা নিশ্চয়ই বুঝি। তো এরকম একটা পরিস্থিতি বোঝার জন্য, উপলব্ধি করার জন্য 20 বছর আগে যিনি ছিলেন তার চেয়ে বেশি বর্তমান যারা আছেন বা গত 2-4 বছর আগে যারা ছিলেন তারা অনেক ভালো বলতে পারবেন। কারণ কিভাবে পুলিশকে রাজনৈতিক দলের হাতিয়ার বানানো হয়, কিভাবে পুলিশের ভিতরে একটা চক্র তৈরি হয়, কিভাবে পুলিশের ভিতর আঞ্চলিকতা হয়, কিভাবে পুলিশের ভিতরে ধর্মীয় ব্যাপারটাকেও ব্যবহার করা হয়। মানে এমন একটা অবস্থা আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বিশেষ ধর্মের লোকদেরকে বিশ্বাস করা হয়েছে, ইন জেনারেল অনেককে অপছন্দ করা হয়েছে। এই যে ব্যাপারগুলো কিন্তু আসলে ঘটেছে, এবং এই ব্যাপারগুলি যাতে ভবিষ্যতে না ঘটে, এবং কমিশন তো চাইবে যে পুলিশ যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, পুলিশ যাতে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে পেশাদারিত্বের প্রমাণ দিতে পারে, পুলিশ যাতে আসলেই জনগণের বন্ধু হিসাবে কাজ করতে পারে। সেই জন্য পুলিশকে ঢেলে সাজানোর ব্যাপার, প্রশিক্ষণের জায়গায়, রিক্রুটমেন্টের জায়গায়, পদায়নের জায়গায়, এই জায়গাগুলিতে, এবং তাদেরকে বিশেষ করে আইনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি কমিশন করেন যাই করেন, একটা জিনিস করতে হবে, তার ট্রেনিং পিরিয়ডের ভিতরে তাকে প্র্যাকটিক্যাল, শুধুমাত্র পুলিশের কাজের অভিজ্ঞতা দিলে হবে না, মানবাধিকার বিষয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে হবে, আইন আদালত সম্পর্কে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে হবে, আপনার এই যে মিডিয়া সম্পর্কে তাদেরকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে হবে। এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানে এই না যে একদিন গেলেন ওই প্রথম আলো বা বাংলা ভিশন বা কোনো পত্রিকা অফিস বা মিডিয়াতে ঘুরে আসলেন, এইটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করে না। বা আইন সালিশে গেলেন, অধিকারে গেলেন, একদিন ঘুরে এসে রিপোর্ট করলেন, এটা না। অ্যাটলিস্ট এমন একটা সময় বেঁধে দেওয়া দরকার যেই সময়ে সে ওই ধরনের কাজগুলি সম্পর্কে আত্মস্থ করতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। এবং এই যে ধরেন মানবাধিকার সংগঠনগুলির কাছে যখন আইন সহায়তা চাইতে আসে, বা নারীরা তারা বিপদগ্রস্ত হয়ে যখন আসে, এরাই তো আবার থানায় যায়। ফলে এরা এসে এইখানে কী ধরনের ব্যবস্থাপনার মধ্যে থাকে, কী ধরনের আর্জি তাদের আবেদন থাকে, তাদের মনের ভিতর কী ধরনের ক্ষোভ থাকে, এই জিনিসগুলি রিড করতে হবে একজন মানুষ হিসাবে। সেইটার জন্য এখানে দরকার একজন মিডিয়া কর্মী কিভাবে একটা বড় ধরনের রাইটস লঙ্ঘনের ঘটনায় রিপোর্ট করছেন, তিনি ফিল্ডে কিভাবে কাজ করছেন, এবং সেই রিপোর্টটার মানে ওইটা কি বলে হেডলাইনটা কিভাবে করছেন, এই জিনিসগুলি কিন্তু পুলিশকে জানতে হবে। ভাই, একটা আপনি ঢেলে সাজানোর কথা বলছিলেন আইন শৃঙ্খলা, সেই জায়গাটা আসলে এই সরকার তার মেয়াদে কমিশন গঠন করেছে, কাজ করছে, কিন্তু ঢেলে কি সাজাতে পেরেছে বা পুলিশকে ন্যূনতম কোনো পর্যায়ে রিফর্ম করতে? এই একটি বছর মানে 14-15 মাসের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আসলে আমরা একটা কঠিন সময় পার করতেছি। আমি একজন নাগরিক হিসাবে, আমি সরকারের পক্ষ বা বিপক্ষের বিষয় না, আমি কনসিডার করতে চাই যে হ্যাঁ, হয়তো এই সময়ের মধ্যে আরও কিছু করা যেত। কিন্তু এটাও তো ঠিক যে প্রথম দিকে একটা মানে এটার কি বলবো, ব্যবস্থাপনার ত্রুটি ছিল, দুর্বলতা ছিল। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, শুরুতে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো পাত্তাই দেয়নি, অথচ কাজটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সাথে ঘন ঘন বসবে, তাদের পরামর্শ নেবে, তাদের সাহায্য নেবে। এই জায়গাটিতে কিন্তু প্রথমে আমরা দেখেছি এই সরকারের ত্রুটি ছিল বা বিচ্যুতি ছিল বা দুর্বলতা ছিল। বরং তারা আমার চোখে যেটা পড়েছে যে এই জায়গাগুলির অবহেলার কারণে যেই সাপোর্টটা তাদের প্রথম থেকে পাওয়া দরকার ছিল, সেই সাপোর্টটা তারা নিতে পারেননি। বরং রাজনৈতিক দলগুলো বিভিন্ন ওই যে আপনার বন্যা এইটা ওইটায় তারা নিজ উদ্যোগে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। সেইখানে কিন্তু পলিটিক্যাল মানে পার্টিগুলোকে যে সাহায্য করা, তাদেরকে নিয়ে কাজ করা, এই জায়গায় কিন্তু এদের একটা গ্যাপ ছিল। এবং আরেকটা যে বিষয় হচ্ছে যে জনগণের ভিতরে একটা প্রথম থেকে ধারণা হচ্ছিল যে এই সরকার তো 3 মাস 6 মাসের না। আবার এই ধারণাটা কেন জন্ম দিয়েছে? এই ধারণাটা যারা নীতি নির্ধারক, ওই যে উপদেষ্টা বা ওই পর্যায়ে ছিলেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা স্পষ্ট, মানে এটাই মানুষের ভিতর সন্দেহটা তৈরি করেছে। মানে কেউ যদি প্রশ্ন করে তখনই উত্তরটা এমনভাবে দিতেন তারা যে মনে হতো যে তারা এই ক্ষমতা চিরস্থায়ী করবেন। কিন্তু এই ক্ষমতাটা তো মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। ওই কাজটি না হওয়া পর্যন্ত কেউ ভাবা উচিত না যে আমরা দীর্ঘ সময় এখানে থেকে কাজ করব। একেবারে প্রাথমিক কাজগুলি করে সরাসরি একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পথ পরিবর্তন হওয়াটা খুবই জরুরি, ক্ষমতা হস্তান্তরটা খুব জরুরি। তা না হলে যেই ধরনের
একটা জিনিস আমি আবারও বলি, একটা অব্যবস্থাপনা, একটা বিশৃঙ্খলা অবস্থা, একটা অস্বস্তিকর অবস্থা, এটা কিন্তু বিরাজ করছে সমাজে। এটা রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে, সমাজে বিরাজ করছে, এবং প্রফেশনের ভিতরেও বিরাজ করছে। যদি ধরেন এই অবস্থাটাকে নিরসন না করতে পারে এবং নির্বাচনটা যদি অল্প সময়ের মধ্যে না করতে পারে, তাহলে এটা আরও বাড়বে এবং সংঘাতের জন্ম দেবে, এবং সংঘাত কতমুখী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি দেখেন, ইতিমধ্যে আমরা যদি গত 1 বছরকে পর্দায় দেখতে চেষ্টা করি, তাহলে আমরা দেখব কত রকম পতাকা, কত রকম স্লোগান, কত রকম ওয়ালিং, কত রকম দাবি এবং কত রকম গোষ্ঠী তৈরি হয়েছে, এবং কত ধরনের বয়ান, এবং রাজনীতিতে কত ধরনের নতুন শব্দ যোগ হয়েছে। যেমন বয়ান, এই শব্দটা তো ছিল না। আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সচেতনভাবে অনেক শব্দ এখন প্রয়োগ করছি যেটা আগে ছিল না। তো এই যে একটা চেঞ্জ, এই জায়গাগুলিকে আমাদের বুঝতে হবে যে কারা কোন উদ্দেশ্যে এই ভাষার পরিবর্তনগুলি করছে। রাজনৈতিক মুভমেন্ট এবং আপনি সাংস্কৃতিক জায়গায়ও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং এইটি প্রকারান্তরে কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করতে পারে ভবিষ্যতে, এবং যেই জায়গাটিতে মানুষকে বিভক্তায় এনে দিতে পারে। কারণ আমাদের মনে রাখতে হবে, মহান মুক্তিযুদ্ধের উপরে স্পট পড়ে এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কার্যক্রম যাতে কেউ না চালায়। নূর, গত এই 1 বছর বা এই যে 1.5 বছরের যে কাছাকাছি, সেটি কি আসলে মানবাধিকার পরিস্থিতির খুব উন্নতি হয়েছে? এটি নিয়ে বেশ প্রশ্ন রয়েছে। দেখেন, মানবাধিকারের জায়গাটা যদি বলি, আমাদের দেশে দীর্ঘদিন ধরে যে অবক্ষয়টা এসছে, সেই জায়গা থেকে যতক্ষণ নৈতিক জায়গায় আমরা স্ট্রং না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে মানবাধিকারের উন্নয়নের কথা বলা খুব কঠিন। দেখেন, আগে যেটা গুমের ঘটনা ঘটতো, ক্রসফায়ারের ঘটনা ঘটতো, এখন দেখেন মানে গণপিটুনি বলি বা মব সন্ত্রাস বলি, ঘটনা কিন্তু ঘটছে, নাম চেঞ্জ হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে, প্রক্রিয়াটা চেঞ্জ হচ্ছে। বরং এখন যে আতঙ্কটা বিরাজ করছে সাধারণ মানুষের ভিতরে, আমরা তো বেশ কিছু ঘটনা দেখছি, যদিও এখন ঘটনাগুলি কমে আসছে। রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি ঘটনা রয়েছে, এইখানে রাঙ্গুনিয়ার ঘটনা আছে, ঢাকা শহরের ঘটনা আছে। নানানভাবে আপনাকে ইচ্ছা করলে মব সন্ত্রাস তৈরি করে রাস্তায় মেরে ফেলতে পারে। এই যে অবস্থাটা, আপনার বাড়ি অ্যাটাক করে চাঁদা চাইতে পারে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতি সাথে সংশ্লিষ্ট অনেকে এইটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন। এটা স্বাভাবিকভাবে নেওয়ার জায়গা না। এই কালচারটা যদি অব্যাহত থাকে, মব সন্ত্রাস করে মানুষ মারা, মব সন্ত্রাস করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙা, মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, তাহলে দেশের উন্নয়ন তো দূরের কথা, আমাদের বিভক্তি ঘুচবে না। আমরা সেই দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে এমনভাবে কথাবার্তা বলছি, কেউ চেতনার কথা বলে অচেতন করছি জাতিকে, কেউ স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে বিভক্তি টেনেছি, এবং এটি এখনও দীর্ঘায়িত হচ্ছে। কেউ এর রাজনৈতিক করার অধিকার আছে, কেউ অধিকার নেই, কারো রেজিস্ট্রেশন ক্যান্সেল করো, কারো কার্যক্রম বন্ধ করো, কেউ ইলেকশনে আসতে পারবে, কেউ পারবে না। এই যে একটা মানে গণতন্ত্রের পূর্ণাঙ্গতা কি আসবে না, এই প্রশ্নগুলি কিন্তু রেখে যাচ্ছি। আপনি কিছু আশঙ্কার কথা বলছিলেন। আমরা আমার দেশের সংবাদ যদি দেখি যে ট্রেনের ব্যাগে মিলল 8 পিস্তল, নাশকতা ব্যবহারের সঙ্গে আনা হয়েছে ভারতের 24 পরগনা থেকে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটি শেখ হাসিনার পতনের পর থেকে খুব খারাপ যাচ্ছে। আপনি যদি গত 20-25 বছরের পত্রপত্রিকা দেখেন, তাহলে দেখবেন যে অস্ত্রের চালান বাংলাদেশে বিভিন্নভাবে এসছে। সমুদ্রপথে আসছে, আধুনিক অস্ত্র এসছে, ভারতের পাইপগান থেকে শুরু করে ভারত থেকে আধা অটোমেটিক অস্ত্র এসছে, এবং ভারতের বিহার এবং বিভিন্ন স্টেটে কিন্তু অস্ত্র মোটামুটি মানে বেচা কেনা হয়। তো বাংলাদেশে এই অস্ত্রগুলো বিগত দিনে দেখেছি যে সন্ত্রাসীরা আনতো, ডাকাতরা আনতো, হাইজাকাররা আনতো, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মাসেলম্যান তারা এটা সংগ্রহ করত। এবং এইটা নতুন কিছু না। এবং এখন এই যে নতুন করে চালান ধরা পড়লো 8টা অস্ত্র, এটা কিন্তু অনেক বড় খবর আজকের প্রেক্ষাপটে, কারণ এই জিনিসটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন কেন অস্ত্র আসছে?
আর এটার সাথে যদি বিস্ফোরক এসে থাকে তাহলে তো আমাদের যেহেতু সামনে নির্বাচন রয়েছে, হ্যাঁ, আমাদের জন্য অনেক বড় থ্রেট। কারণ মনে রাখতে হবে শুধু মানে শুধু নির্বাচন না, শুধু নির্বাচনের ব্যাপার না, বাংলাদেশে এখন যে অস্থিরতাটা বিরাজ করছে সেই জায়গায় কিন্তু এরা নিয়ামক শক্তি হিসেবে দাঁড়ায় যেতে পারে। সুতরাং এই জায়গাগুলিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের মানে দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের কিন্তু যথাযথ গুরুত্ব দিতে হবে। এবং এটা মানে আমরা লক্ষ্য করেছি যে 8 পিস অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, এবং আমি আশা করব যেহেতু মাঠের সেনাবাহিনী আছে তারা এই বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আমাদের নির্বাচন, আমাদের রাজনৈতিক অস্থিরতা এবং নানা টানাপোড়েন, এই সময়টাতে যাতে কোনো গোষ্ঠী এখানে সশস্ত্র তৎপরতা বা দেশে বিশৃঙ্খল তৈরি করার জন্য এইগুলি আমদানি মানে এগুলি নিয়ে আসা চোরাই পথে বা এগুলি ব্যবহার করা, এটা বন্ধ করতে হবে। আরেকটা জিনিস আমার মনে হয় খুব জরুরি, সেটা হচ্ছে বিগত সরকারের আমলে যে ঢালাওভাবে লাইসেন্স দেওয়া হয়েছে অস্ত্রের, সেই লাইসেন্সের ঠিকানা অনুযায়ী অস্ত্র আছে কিনা বা অস্ত্র সবাই জমা দিয়েছেন কিনা। এমনকি আপনি অবাক হয়ে যাবেন যে আমরা অনেক কথা বলি কিন্তু এই কথাটা কেউ বলি না যে জুলাই আগস্টে যখন আন্দোলন হয়েছে কয়টা মানুষ অস্ত্র জমা দিয়েছিল আর কাদের কাছে অস্ত্রগুলি ছিল। কারণ অস্ত্রের লাইসেন্স তো ছিল তৎকালীন সরকারের মানে তোষামতকারী তাদের পক্ষের বিভিন্ন মানুষের, এমনকি গাড়ির ড্রাইভারের নামেও অস্ত্র নিছে, বাবুর্চির নামেও অস্ত্র নিছে নেতারা, এই ঘটনাও আছে। আমরা অনেক সময় দেখেছি যে সাদা পোশাক মানে ছাত্রলীগ, যুবলীগ এরাও অস্ত্র নিয়ে নেমেছে। এই অস্ত্রের হিসাবটা কি করেছেন? কত লাইসেন্স দিয়েছিলেন, লাইসেন্সগুলির কতটা অস্ত্র জমা পড়েছে, কতটা অস্ত্র জমা পড়ে নাই, এবং সেটা জুলাই আগস্টে কারা কারা ব্যবহার করছে, এই জিনিসগুলি জানা দরকার। কারা অস্ত্র জমা দেয়নি, কোন কারণে জমা দেয়নি, এগুলি খতিয়ে দেখে অস্ত্রের লাইসেন্স বাতিল করা উচিত এবং তাদেরকে আইন আওতায় আনা। একই সঙ্গে 5 আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো তো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলির তো একটা মানে মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক এখনো বাইরে আছে, এবং এইটি আশঙ্কার জন্ম দেয় যে যে কোনো পরিস্থিতিতে এগুলো ব্যবহার করার জন্য, ধরেন কোনো সংগঠিত শক্তি যদি এটাকে আয়ত্ত করে নেয় তাহলে কত বড় ধরনের বিপর্যয় আমাদের সামনে আছে। কারণ এমনিই তো আমাদের ভিতর একটা সমঝোতাহীন অবস্থা চলছে দেশের রাজনীতিতে। ফলে এই মানে অস্ত্রের ব্যবহার যদি শুরু হয় রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তাহলে তো একটা বড় ধরনের কি বলবো ভায়োলেন্স তৈরি হবে, এবং সেটা এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে, যেটা রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করতে পারে, রাষ্ট্রকে দুর্বল করে দিতে পারে, রাষ্ট্রকে অপশক্তির হাতে দিয়ে দিতে পারে। আমরা শেষ দিকে আছি। নূর ভাই, আপনি যেহেতু সমঝোতাহীন পরিস্থিতির কথা বলছিলেন, সেই সমঝোতাহীন দূর করতেই তো ঐক্যমত্য কমিশন কাজ করছে, বাস্তবায়নের সুপারিশও প্রায় চূড়ান্ত, সরকার আদেশ জারি করতে পারে। সেই জায়গায় আসলে রাজনৈতিক ঐক্যমত না থাকলে এর মধ্যে আবার জোটবদ্ধ হলে প্রতীকের নির্বাচন নিয়ে একটা ঝামেলা রয়েছে। এই জায়গাটা একটা সেই সমঝোতাহীন পরিস্থিতির মধ্যে যাব না, একটা সুন্দর সমাধান আমরা পেতে পারি। এখন পর্যন্ত যা দেখছি আমরা, কাগজে কলমে অনেক সমঝোতা, অনেক বৈঠক আমরা দেখছি, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছি না। বাস্তবে এমন কোনো পদক্ষেপ নিতে দেখছি না যেটার কারণে ঐক্যটা সংহত হতে পারে। দ্বিতীয় হচ্ছে এই যে নতুন করে যে নির্বাচন কমিশন যে আইনটি করলেন, অর্থাৎ আরপিও সংশোধন করে যে একটি দল চাইলেও জোটবদ্ধভাবে এক প্রতীকে মানে একটা প্রতীক দিয়ে ইলেকশন করতে পারবে না। ধরেন বিএনপি বা জামাত তাদের প্রতীকে, তাদের সাথে যারা জোট করবে তাদের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এটা কিন্তু এক ধরনের এই নির্বাচনের কাছাকাছি সময় এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিবে, এবং এটা মানে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি করতে পারে। জি, আলোচনা অংশের জন্য নূর খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।